2024 অগস্টে শেখ হাসিনা বোন শেখ রেহানাকে নিয়ে দেশ ছাড়ার পরেই ধীরে ধীরে পরিস্থিতি বদলে যেতে থাকে বাংলাদেশের। ভারতের বন্ধু দেশের তকমায় আঘাত লাগে। ভারতকে এড়িয়ে বরং পাকিস্তান এবং চীনের সঙ্গে সখ্যতা বাড়ায় মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার। আগেই পাকিস্তানের নাগরিকরা যাতে সহজে বাংলাদেশের ভিসা পান সে ব্যাপারে ইউনূস সরকার উদ্যোগী হচ্ছে বলে জানা যায়। আর এবার আরও বড় আপডেট সামনে এলো। জানা গিয়েছে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে ডাইরেক্ট ফ্লাইট যাতে চালু হয় সে ব্যাপারে ভাবনা চিন্তা চলছে বলে জানিয়েছে পাকিস্তানে বাংলাদেশের উপরাষ্ট্রদূত মাহবুব উল আলম। ইসলামাবাদে নিযুক্ত বাংলাদেশের এই উপরাষ্ট্রদূত পাকিস্তানের হায়দ্রাবাদ চেম্বার অব স্মল ট্রেডার্স অ্যান্ড স্মল ইন্ডাস্ট্রিজে বক্তব্য রাখতে গিয়ে বিমান চালুর বিষয়ে মন্তব্য রাখেন। কিন্তু সরাসরি বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে হঠাৎ ডাইরেক্ট ফ্লাইট চালু করছে কেন? ইসলামাবাদে বাংলাদেশের উপরাষ্ট্রদূত মাহবুব উল আলমের দাবি, এই ফ্লাইট চালু হলে এবার দুই দেশের ব্যবসায়িক দিক দিয়ে নতুন নতুন সুযোগ তৈরি হবে, যার ফলে বাণিজ্যিক দিক দিয়ে লাভবান হবে দুই দেশই। প্রসঙ্গত 2025 সালের জানুয়ারি বাংলাদেশের রাজধানী ঢাকায় বসছে বার্ষিক বাণিজ্য প্রদর্শনী। আর এই প্রদর্শনীতে পাকিস্তানের ব্যবসায়ীদের আমন্ত্রণ জানানো হয়েছে। তাদের বাংলাদেশে আসতে যাতে সুবিধা হয় ইতিমধ্যেই সে ব্যাপারে ভাবনা চিন্তা শুরু হয়েছে বলে বাংলাদেশ সরকার সূত্রে খবর। এইসব পাকিস্তানি ব্যবসায়ীরা যাতে সহজেই বাংলাদেশে আসতে পারেন সেই জন্যই বাংলাদেশ এবং পাকিস্তানের মধ্যে সরাসরি ফ্লাইট চালুর ব্যাপারে উদ্যোগী হচ্ছে ইউনূস সরকার। প্রসঙ্গত 2018 সাল থেকে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে ডাইরেক্ট ফ্লাইট পরিষেবা বন্ধ রয়েছে। অন্যদিকে এবার দেশে পাকিস্তানিদের স্বাগত জানাচ্ছে বদমাশ ইউনূসের সরকার। এই ইউনূস সরকারের নাকি পাকিস্তানের প্রতি দরদ উথলে উঠছে। ক্রমশ পাকিস্তানি মনোভাবাপন্ন হয়ে উঠছেন তিনি। শোনা যাচ্ছে যে এবার বিশ্বের যে কোনো প্রান্তে থাকা পাকিস্তানিরা সহজেই যাতে বাংলাদেশের ভিসা পেতে পারেন তার সমস্ত বন্দোবস্ত করে দিচ্ছেন ইউনূসের সরকার। ভিসা পেতে পাকিস্তানিদের যাতে কোনো অসুবিধা না হয় সেদিকটা ভালো মতো দেখা হচ্ছে। আর তাতেই চিন্তায় পড়েছে ভারত। আর তাতে করে সিঁদুরে মেঘ দেখছে মোদি। তাহলে কি এবার পাকিস্তান বাংলাদেশ জঙ্গিদের আঁতুড়ঘর তৈরি করবে বাংলাদেশকে? এই প্রশ্নই উঠতে শুরু করেছে। এ নিয়ে বাংলাদেশের সাংবাদিক সুশান্ত দাশগুপ্ত আমাদেরকে জানিয়েছেন, আমরা শুনব। পাকিস্তান থেকে যারা বাংলাদেশে আসতে চায় তাদের ওপর নাকি ভিসা একেবারে সরলীকরণ করে দেওয়া হয়েছে, মানে কোনো রকম কোনো সমস্যা এখন আর নেই, ইচ্ছে করলেই পাকিস্তানের মানুষ বাংলাদেশে চলে আসতে পারেন, এমনই নাকি বন্ধুত্ব হয়ে গেল। এইটা রিসেন্টলি একটা অফিস অর্ডার উনি দিয়েছেন। উনি বলছেন যে পাকিস্তানিদের আর কোনো সিকিউরিটি ক্লিয়ারেন্সের দরকার নাই, কারণ আপনি জানেন পাকিস্তানের লোকজন একটু সন্ত্রাসবাদ পছন্দ করে। তো এখন কিন্তু উনারা ইজি ঢুকতে পারবে বাংলাদেশে। আমি তো ধারণা করতেছি কিছুদিনের মধ্যে উনি বিনা ভিসায় পাকিস্তানিদেরকে বাংলাদেশে ঢুকিয়ে দিবে। হ্যাঁ, এটা তো মাত্র শুরু। এটা মাত্র শুরু যে পাকিস্তানিদের এখন বাংলাদেশে অবাধে তারা বাংলাদেশ হয়ে ভারতে আসার চেষ্টা করবেন আর কি। আপনি তো বুঝিনি, প্রথমে সোজা আইএসআই বাংলাদেশ হয়ে আইএসআই এর চর একেবারে ভারতে আসার জন্য একটা দারুণ করিডোর হয়ে গেল বাংলাদেশ। এইটা এখন তো ক্লিয়ার বুঝাই গেল যে পাকিস্তান থেকে বাংলাদেশে আসবে বিনা ক্লিয়ারেন্সে, তারপরে ভারতে ঢুকে যাবে, গিয়ে ওইখানে আপনাদের দিল্লিতে বোম ছাড়বে। ভয়ঙ্কর বিষয়, এটা ভয়ঙ্কর বিষয়। নিশ্চয়ই এটা ভারত সরকারের কাছে এই তথ্যটা আছে এবং ভারত সরকার যথাযথ নিরাপত্তার ব্যবস্থা নিশ্চয়ই করবে। না, এটা আমরা আশা করি, কারণ মাত্র তো শুরু। দেখা যাবে কিছুদিন পরে বলবে যে পাকিস্তানি নাগরিকরা বিনা ভিসায় বাংলাদেশে ঢুকতে পারবে। এটা তার শুরু হলো আর কি, শুধুমাত্র সময়ের অপেক্ষা সেটা। হ্যাঁ, মাত্র শুরু, জাস্ট অপেক্ষা। মানে একটা কথা দাদা, যদি ইউনূস সত্যিকারের, ইউনূসের যে মাথায় প্ল্যান এবং যা যা বুদ্ধি যা যা এঁটে রেখেছেন উনি, কুবুদ্ধি, বুদ্ধি তো নয় কুবুদ্ধি, যদি সত্যি সত্যি উনি প্রধানমন্ত্রী হয়ে যান তাহলে কি হতে চলেছে? এটা প্রথমে আমি তো বললাম প্রথম থেকে যে উনার মূল ধারণাই বাংলাদেশে এই দেন আপনার হিজবুতি যে ধারণা এটা উনি করবেন, এস্টাবলিশ করবেন, এবং পাকিস্তানকে উনি এটা বাংলাদেশ আরেকটা মিনি পাকিস্তান বানিয়ে ফেলবে। এটাই উনার মূল উদ্দেশ্য। কি দরকার? উনি তো নিজেই পাকিস্তানে চলে যেতে পারেন। পাকিস্তানে যাইতে পারে, কিন্তু উনি তো বাংলাদেশকে পাকিস্তান বানাতে চান। এই জন্যই তো উনাদেরকে বিনা বিনা ক্লিয়ারেন্সে ভিসা দিচ্ছেন। কিছুদিন পরে বলবেন যে পাকিস্তানি যারা তোমরা ভাই এমনি আসতে পারবে, কোনো অসুবিধা নাই। তারপরে সবাইকে ইন্ডিয়াতে ঢুকাই দিবেন। তারা ইন্ডিয়াতে ঢুকে ওই যে আপনি জানেন মুম্বাইয়ে বুম হামলা হয়েছিল, উনি আবার এদেরকে দিয়ে মুম্বাই বুম হামলা করাবেন। এটাই তো ক্লিয়ার। এই ভারতের যে 14টা সেন্টার ওনার আছে, কোনো ধরনের
কোনো ধরনের সামাজিক উন্নয়নের কোনো উদাহরণ আছে বলে আমার জানা নাই। আপনি ভারতে খুঁজ নেন, ওই টাকাটা উনি নিয়ে যা সন্ত্রাসবাদে পাকিস্তানি মতবাদ বাস্তবায়নে এটা উনি ইউজ করেন। এবং বাংলাদেশে একটা উদাহরণ আপনারা দেখলেন কিভাবে আপনার উনি কাছে কোনো সারা উদাহরণ পৃথিবী আছে, থেকে কোনো প্রমাণ আছে যে তিনি এইগুলো নিজের পকেটে ঢোকাচ্ছেন এবং ট্যাক্স ফাঁকি দিচ্ছেন? 100% কোনো আপনি জানেন মামলা না আছে তছরূপের? তার প্রমাণ আছে আপনার উনি কাছে? তো উনার বিরুদ্ধে ট্যাক্স মেরে দেওয়া 700 কোটি টাকার মামলা রায় হয়েছিল। উনি ক্ষমতায় আসার পরে প্রথমেই এই 700 কোটি টাকা মওকুফ করেছেন। এবং একটু এটার পুরোটা জন্য যদি উনি আমাদেরকে বলেন, কবে হয়েছিল এই মামলা, কি ছিল সেই মামলার বিষয়বস্তু? এটা উনার যে গ্রামীণ ব্যাংক এবং উনি ব্যক্তিগতভাবে বিভিন্নভাবে প্রায় 700 কোটি টাকার ট্যাক্স দেন নাই বাংলাদেশ সরকারের। এই যে গত 1 বছর আগে এটা উনার বিরুদ্ধে রায় হয়েছিল, উনাকে এই 700 কোটি টাকা দিতে হবে সরকারকে। এবং এটা আপিলে ছিল, হাইকোর্টে আপিল চলতেছিল। এবং উনি সরকারে আসার পরেই, উনি এই অবৈধভাবে সরকারে আসার পরেই উনি প্রথমে কি করছেন, একদম প্রথম 1 সপ্তাহের মধ্যে উনি সেই মামলা থেকে মওকুফ নিয়েছেন। আদারওয়াইজ তো উনি কনভিক্টেড, উনি কিন্তু একজন কনভিক্টেড আসামি, এই ট্যাক্স মেরে দেওয়ার মামলার আসামি। এবং এটা এই বেশি দিন আগের না, মাত্র 1 বছর আগের ঘটনা। এবং উনি কিন্তু ক্ষমতা আসার পরে প্রথম যেটা করছেন, এই ট্যাক্স মওকুফ করেছেন নিজের মামলা নিজে। এটা তো সারা পৃথিবী জুড়ে আলোচিত ঘটনা এবং বিশ্বের প্রায় সব দেশে এটা বিশাল নিউজ ছিল যে উনি কিভাবে ট্যাক্স মেরে দিয়েছেন, ট্যাক্স ফাঁকি মামলা হয়েছিল এবং উনি সরকারে আসার পরে এটা মওকুফ করেছেন। এটা তো প্রমাণিত সত্য, এটা লুকানোর কিছু নাই। সারা বিশ্ব জানে উনি 700 কোটি টাকা মেরে দিয়েছেন, এটা উনি সরকারকে ট্যাক্স দেন নাই। এটা তো ক্লিয়ার, একদম ক্লিয়ার, সবাই জানে এই বিষয়টা। বাংলাদেশের মানুষও এটা জানেন, কিন্তু তারপরেও তাকে কেন এরকম তত্ত্বাবধায়ক সরকারের মাথায় বসানো হলো, যার বিরুদ্ধে এতগুলো অভিযোগ রয়েছে? এই যে আমি বললাম, উনি তো এই সামাজিক ব্যবসা থেকে যে টাকাটা ইনকাম করেন, এইটা সন্ত্রাসবাদে ইউজ করেন। এবং এই সন্ত্রাসবাদের মাধ্যমে সরকারে এসেছেন। তো বাংলাদেশের মানুষ তো সহজ সরল মানুষ, তাদের তো কোনো দোষ নেই। যারা উনি তো নিজেই এই মেকানিজম করেছেন। আপনি জানেন উনি জাতিসংঘে নিজে স্বীকার করেছেন, উনি নিজেই এটা ডিজাইন করেছেন কিভাবে শেখ হাসিনা সরকারকে উনি উৎখাত করবেন, কিভাবে বাংলাদেশে পাকিস্তানি মতবাদ উনি বাস্তবায়ন করবেন, কিভাবে উনি হিজবুতি সরকার বাস্তবায়ন করবেন। এবং এই যে গুটি কয়েক হিজবুতিদেরকে নিয়ে উনি সন্ত্রাসবাদ করেছেন, পুলিশ মেরে ওভারব্রিজে ঝুলিয়ে রেখেছেন, কত মানুষ উনি মেরেছেন শুধুমাত্র ক্ষমতায় আসার জন্য। কিভাবে সম্ভব? উনি তো এই কাজগুলো করেই নোবেল জয় করেছেন, তিনি নোবেল উইনার একজন। না, আপনি জানেন এটা কিন্তু মোটামুটি সবাই জানে যে উনার যে নোবেল নিয়েও কিন্তু বিতর্ক আছে। উনার নোবেলটা উনি ক্লিনটন ফাউন্ডেশনের মাধ্যমে লবিং করে এনেছেন। আমরা কিন্তু এটা কিন্তু মোটামুটি সবাই জানে যে উনার যে নোবেল, এটা প্রকৃত নোবেল না, উনি এইটা নেওয়ার জন্য লবিং করেছেন। এবং বলা হয়ে থাকে, আমার কাছে প্রমাণ নেই, কিন্তু সবাই জানে এটা নিতে উনি টাকাও খরচ করেছেন। এটা কত সালে কিরকম ভাবে এই কাজটা হয়েছিল আমাদেরকে যদি একটু বিস্তারিত বলেন। আমি বলি, আপনি গভর্নমেন্ট ছিল তখন। হ্যাঁ, উইকিলিক্সে কিছু নিউজ এসেছিল এরকম যে এই ক্লিনটন ফাউন্ডেশন আছে, উনি বলা হয়ে থাকে উনি এই ক্লিনটনের যে ওয়াইফ ছিল হিলারি ক্লিনটনের, উনি তাদের সঙ্গে খুব সখ্যতা ছিল মোহাম্মদ ইউনূসের, এটা গোটা বিশ্ব জানে। হ্যাঁ, তো উনার মাধ্যমে উনি কিন্তু ইউনূস ফাউন্ডেশন, এই যে ইউনূস সেন্টার কিন্তু হিলারি ফাউন্ডেশনে অনেক টাকা ডোনেট করেছে, এটা প্রমাণিত। দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।